আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমরা যখনই কিনা গতি চ্যাপ্টার পড়ি তখন আমরা একটা কথা খুব সাধারণভাবে শুনে থাকি। যখন লেখচিত্রের মধ্যে ঢুকি আমরা দেখি সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল বা নতি বেগের মান নির্দেশ করে। আরেকটা কথা আমরা প্রচলিত, বেগ বনাম সময় লেখের ঢাল বা নতি ত্বরণের মান নির্দেশ করে। এখন ভাই কথা হলো, এগুলো আসলে কেনই বেগের মান নির্দেশ করে বা কেনই ত্বরণের মান নির্দেশ করে, এই বিষয়টা কিন্তু আমরা অনেকে বুঝি না। তো এখন আমরা মূলত দেখব কেনই বা আমি যদি একটা সরণ বনাম সময় লেখচিত্র নিই সেটা বেগের মান নির্দেশ করে, আর কেনই বা একটা বেগ বনাম সময় লেখচিত্র নিলে সেটা কিনা আমার ত্বরণের মান নির্দেশ করে। তো এর জন্য আমার যে কনসেপ্টটা লাগবে মূলত ঢাল বা নতি, এই জিনিসটা কি, ঢাল বা নতি এটা বলতে আসলে কি বোঝায়। তো আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করি ঢাল বা নতি আসলে কি বোঝায়। অ্যাকচুয়ালি ঢাল বলতে বোঝায় কোনো একটা লেখচিত্র কত বেশি খাড়া। তো ঢাল মানেই বোঝাবে কত বেশি খাড়া। যেমন আমরা একটা পাহাড় নিলাম, ধরো তোমরা দুই ফ্রেন্ড একটা পাহাড়ে বেড়াতে গেছো, একটা পাহাড় দেখতে এরকম আর একটা পাহাড় দেখতে এরকম। এই দুটো থেকে আসলে দেখেই বুঝতে পারতেছো যে এই পাহাড়টা খাড়া বেশি, যার কারণে এই পাহাড়টার ঢাল বেশি। আর এই পাহাড়টা দেখে মনে হচ্ছে এই পাহাড়ের তুলনায় খাড়া কম, যার কারণে এই পাহাড়ের তুলনায় এই পাহাড়টার ঢাল কম হবে। আসলে এটা কেন হয়েছে একটু খেয়াল করি দেখো। আমি ধরে নিলাম এই দুইটা পাহাড়ই আনুভূমিক যে দূরত্ব, আনুভূমিক দূরত্ব বলতে বোঝাচ্ছি ভূমি বরাবর যে দূরত্ব, এই ভূমি বরাবর দূরত্ব 10 মিটার, এই পাহাড়টার ভূমি বরাবর দূরত্ব 10 মিটার। আর পাহাড়টার যে উলম্ব দূরত্ব আছে, এই উলম্ব দূরত্ব এটার ক্ষেত্রে 15 মিটার, আর এটার ক্ষেত্রে উলম্ব দূরত্বটা আমি ধরলাম 12 মিটার। তাহলে এখান থেকে কিন্তু আমি একটা সামারি নিয়ে আসতে পারি যে আমার এই আনুভূমিক দূরত্বের তুলনায় উলম্ব দূরত্ব যখন কিনা বেশি হচ্ছে, দেখো আনুভূমিক দূরত্বটা সেম আছে, এইখানেও 10, এইখানেও 10, এই আনুভূমিক দূরত্বের তুলনায় উলম্ব দূরত্বটা যখন বেশি হচ্ছে, এখানে 10-এর জন্য 12 আর এখানে 10-এর জন্য 15, তার মানে এইখানে 10-এর জন্য 12 বাড়তেছে আর এখানে 10-এর জন্য 15 বাড়তেছে। কোনটা বেশি হারে বাড়তেছে? অবভিয়াসলি এইটা উলম্ব বেশি হারে বাড়তেছে, যার কারণে এইটার কিন্তু ঢাল বেশি হয়। এই এক্সাম্পলটা আসলে খুব সহজে আমি বুঝতে পারতেছি, কেননা আমার আনুভূমিক দূরত্ব দুইটা সমান আছে। এখন এই আনুভূমিক দুইটা যদি দূরত্ব যদি সমান না থাকে, যদি ভিন্ন থাকে, তখন কি হতে পারে একটু দেখে আসি। এখন তোমাদের যদি এই এক্সাম্পলটা দেখিয়ে বলি যে 1 নাম্বার ঢাল বেশি নাকি 2 নাম্বার ঢাল বেশি, তোমরা কিন্তু এখন কনফিউজড হয়ে যাবা। কেন কনফিউজড হয়ে যাবা? কারণ ভাইয়া তোমাদের শিখাইছি কি, যে ভূমি যদি সেম থাকে, যার উলম্ব বেশি হচ্ছে তার ঢালটা বেশি হচ্ছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি ভূমিটা ভিন্ন। তো ভূমি ভিন্ন তো কি হয়েছে, ভূমি দুইটাকে আমরা একই বানায় ফেলতে পারি। আর ভাইয়া সবসময় বলে যে যখন দুইটাকে একই রকম বানায় ফেলতে হবে, একই রকম বানাতে হবে, তখন যে কাজটা করবা সবাইকে এক বানায় ফেলবা। ওকে ফাইন, আমার এখানে 10 আনুভূমিক দূরত্বের জন্য 10 আনুভূমিক দূরত্বের জন্য উঠতে হয়েছে 12। এইখানে কি, এখানে আমার 8 আনুভূমিক দূরত্বের জন্য উঠতে হবে কতটুকু, 15। ওকে ফাইন, এখানে 10-এর জন্য এখানে 8-এর জন্য তো আমি কম্পেয়ার করতে পারতেছি না। আমি একটা ট্রিক অ্যাপ্লাই করলাম, এখানে সে 10-এর জন্য 12, ওকে ফাইন। 10 মিটারের জন্য তাকে উঠতে হবে 12 মিটার, ওকে ফাইন। আমি বের করি আমার 1 মিটারের জন্য কত উঠতে হবে, তাহলে 1 মিটারের জন্য উঠতে হবে 12 ডিভাইডেড বাই 10 মিটার। সিমিলারলি এইটাকেও আমি এক বানায় ফেলি, তাহলে আমি কম্পেয়ার করতে পারবো। এখানে লিখতে পারি আমি 8 মিটারের জন্য উঠতে হচ্ছিল 15 মিটার, তাহলে 1-এর জন্য কত উঠতে হবে, 1 মিটারের জন্য আমার উঠতে হবে 15 ডিভাইড বাই 8 মিটার। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এখন আমার এইখানে 1 মিটারের জন্য উঠতে হয়েছে 12 ডিভাইড বাই 10, আর এইখানে আমার 1 মিটারের জন্য উঠতে হয়েছে 15 ডিভাইড বাই 8। এখন যদি তুমি ক্যালকুলেটরের মানটা বসাও, তাহলে কিন্তু তুমি দেখতে পাবা কোন মানটা বড়। তার মানে আমার মূল মেকানিজমটা কি করলাম আমরা এখানে, যেহেতু দুইটার ভূমি ভিন্ন ভিন্ন ছিল, এই জন্য আমি কি করে ফেললাম, আমি দুইটার ভূমিকে সেম বানায় ফেললাম। আর সেম বানাই কিভাবে, দুইটাকে এক বানায় ফেলা। এই 10-এর জন্য 12, ওকে ফাইন, সে 1-এর জন্য কত, ও 8-এর জন্য 15, ওকে ফাইন, সে 1-এর জন্য কত। তাহলে একক আনুভূমিকের জন্য উলম্ব দূরত্বটা যার বেশি তার কিন্তু ঢাল বেশি হচ্ছে। তার মানে কি দাঁড়ালো, একক আনুভূমিক দূরত্বের জন্য, একক আনুভূমিকের দূরত্বের জন্য উলম্ব দূরত্বের যে মান, এইটাই কিন্তু আসলে ঢাল। এই যে আমরা এখানে যে জিনিসটা বের করছি না, এইটাই হলো অ্যাকচুয়ালি ঢাল।
তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো একক আনুভূমিক দূরত্বের জন্য উলম্ব দূরত্বের মান এই মানটাই হলো আমার ঢালের মান। এইটা হলো ঢালের একদম সিম্পলেস্ট একটা এক্সপ্লেনেশন, যে ঢাল জিনিসটা কি, আমার একক আনুভূমিকের জন্য উঠতে হয়েছে কতটুকু, ওয়ান কাইন্ড অফ সিঁড়ির মতো। ধরো আমি 1 মিটার গেছি, 1 মিটারের জন্য কতটুকু উঠতে হচ্ছে, আবার 1 মিটার গেছি, 1 মিটারের জন্য কতটুকু উঠতে হচ্ছে, 1 মিটারের জন্য কতটুকু উঠতে হচ্ছে, ওয়ান কাইন্ড অফ সিঁড়ির মতো। আমরা রিয়েল লাইফে প্রাপ্ত এক্সাম্পলটা এখন একটু গ্রাফে প্লট করে দেখা ট্রাই করি, গ্রাফে জিনিসটা কিভাবে কাজ করে। তো একটা গ্রাফে এঁকে ফেলি। আমি ভাবলাম এইটা আমাদের এক্স অক্ষ, এটা হলো আমাদের ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ বরাবর আমি আনুভূমিক দূরত্বটা বোঝাই, ওয়াই অক্ষ দিয়ে মূলত আমি উলম্ব দূরত্বটা বোঝাই। তো এখানে আমি দুইটা বিন্দু নিলাম, এই বিন্দু, একটা বিন্দু নিলাম x1 y1, আরেকটা বিন্দু নিলাম x2 y2। এই দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু আমি যোগ করে দিলাম। এখন কাজ হলো আমার এই যে আমি গ্রাফটা আঁকলাম, গ্রাফ এঁকে ফেলছি, এই গ্রাফটার ঢাল বের করা। সেম পাহাড়ের মতোই মেকানিজম। তাহলে আমার কি করা লাগবে, আমার দেখা লাগবে আনুভূমিক সরণ কতটুকু হয়েছে, উলম্ব সরণ কতটুকু হয়েছে। তো আনুভূমিক সরণ আমি নীল কালি দিয়ে আঁকতেছি, এই আনুভূমিক সরণ এটা, উলম্ব সরণ এইটা। তার মানে আনুভূমিক সরণ অ্যাকচুয়ালি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, আর উলম্ব সরণ হলো আমার এইখান থেকে এইখান পর্যন্ত। এখন তোমরা যদি একটু স্থানাঙ্ক বুঝে থাকো তাহলে বুঝবা যে এইটার হাইট, এই বিন্দুটার হাইট আর এই বিন্দুটার হাইট, উচ্চতা, উলম্ব উচ্চতা কিন্তু সেম। যার কারণে এই বিন্দুটার উলম্ব উচ্চতা যেহেতু y1, এইখানকার উলম্ব উচ্চতাও হবে y1। এরপর আসো এই বিন্দু x কত, x এখানে x1, বাড়তে বাড়তে এই পয়েন্টে যে x এর মান কত, এই পয়েন্টে যে কিন্তু x এর মান x2। তার মানে এইখানেও কিন্তু আমার x এর মান হবে x2। তাহলে আলটিমেটলি এই বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল x2 y1। তাহলে আমি এখান থেকে কি বের করতে পারবো, দেখো x এর চেঞ্জ কতটুকু, মানে আনুভূমিকের চেঞ্জ কতটুকু, এতটুকু কত, এখানে ছিল x1, এখানে হয়ে গেছে x2, y দেখো সেম আছে। তো x1 থেকে x2 হয়ে গেছে, মানে চেঞ্জ কত, x2 মাইনাস x1। তার মানে এইখানে আমার আনুভূমিক সরণ বা দূরত্ব সেইটা দাঁড়াচ্ছে x2 মাইনাস x1। আর উলম্বটা দেখো x2 আছে, এখানেও x2 আছে, x সেম আছে, শুধু উলম্ব বরাবর চেঞ্জ হয়েছে, মানে শুধু y চেঞ্জ হবে, y চেঞ্জ হয়ে কি হয়েছে, y2 হয়ে গেছে। তো ডিফারেন্সটা কি, y2 মাইনাস y1। যার কারণে উলম্ব দূরত্ব যেটা হচ্ছে সেটা হলো y2 মাইনাস y1। তাহলে কিন্তু আমি দেখো আনুভূমিক দূরত্ব পেয়ে গেছি, উলম্ব দূরত্ব পেয়ে গেছি। তাহলে আমি বলতে পারবো যে আনুভূমিক দূরত্বের জন্য x2 মাইনাস x1, এই আনুভূমিক দূরত্বের জন্য উলম্ব সরণ কতটুকু হয়েছে, এই এতটুকু। তাহলে এই আনুভূমিক দূরত্বের জন্য উলম্ব সরণ হয় y2 মাইনাস y1। আমার লাগবে কি, একক আনুভূমিক দূরত্বের জন্য। তাহলে একক আনুভূমিক দূরত্বের জন্য হবে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। এইটাই কিন্তু আমার ঢালের ফর্মুলা লেখচিত্রের ক্ষেত্রে। এটা আসলে তাহলে কি বোঝালো দেখো, আমি সব সময় বলি, এটাকে আমি একটু উপরে লিখি, y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। এটা সিগনিফিকেন্টটা কি, আমি সবসময় বলি নিচে কিছু একটা থাকা মানে বোঝায় একক ওইটার জন্য। তার মানে এখানে নিচে কি আছে, নিচে আছে x এর পরিবর্তন বা আনুভূমিক সরণ। তার মানে একক আনুভূমিক সরণে y চেঞ্জ মানে কি, উলম্বের সরণ। একক আনুভূমিক সরণে উলম্ব সরণ কতটুকু, বা অন্য কথায় একক x এর সাপেক্ষে y এর পরিবর্তন কত। একক x এর পরিবর্তনে নিচে কিছু একটা থাকা মানে একক বোঝায়, বারবার বলতেছি, নিচে x এর পরিবর্তন আছে মানে একক x এর পরিবর্তনে, একক x এর পরিবর্তনে y এর পরিবর্তন কত। দেখো এখানেও কিন্তু তাই বের করছি, x এর পরিবর্তনে y এর পরিবর্তন এতটুকু, ওকে ফাইন। আমার বের করতে হবে একক x এর পরিবর্তনে কত।
একক x এর পরিবর্তনটা হবে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। তার মানে এখান থেকে আমাদের সামারি কি আসলো? সামারি আসলো একক x এর পরিবর্তনে y এর যে পরিবর্তন তাকে আমরা ঢাল বলবো। তাহলে সেই কথাটাকে আমরা সুন্দর করে লিখতে পারি এরকম ভাবে, একক x এর পরিবর্তনের সাপেক্ষে y এর যে পরিবর্তন এইটাই আসলে ঢাল বোঝায়। এই কথাটাকে যদি আমরা একটু গুছিয়ে লিখি এভাবে লেখা যায় x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। হার মানেই কিন্তু বোঝায় একক ওইটার সাপেক্ষে, হার মানেই বোঝায় এককের সাপেক্ষে। তার মানে একক x এর সাপেক্ষে y এর পরিবর্তনের যে হার এইটাকেই কিন্তু আমরা ঢাল বলতেছি। তাহলে ঢাল ইকুয়াল টু আমি কি লিখতে পারবো? ঢালকে নর্মালি m দিয়ে লেখা হয়, m ইকুয়াল টু ঢাল ইকুয়াল টু ওপরে আসতেছে আমার y এর পরিবর্তন আর নিচে আসতেছে আমার x এর পরিবর্তন। কেননা একক x এর সাপেক্ষে নিচে আছে একক x এর সাপেক্ষে y এর পরিবর্তন, এটাই ঢাল। এই ঢালটাকে আরেকভাবে লেখা যায়, একটু খেয়াল করে দেখো এই চিত্রটা থেকে একটু খেয়াল করে দেখো। এই y এর যে পরিবর্তন, y এর পরিবর্তনটাকে আমি নাম দিতে পারি লম্ব, আর x এর পরিবর্তনটাকে নাম দিতে পারি আমি ভূমি। তাহলে এই যে আমাদের যে একটা রেখা, যে রেখার ঢাল আমি বের করতেছি, এই রেখাটা যদি x অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে তাহলে এইটার অনুরূপ কোণ থিটা এইটা। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু এইটা মানে লম্ব আর ভূমি। তাহলে তোমরাই বলো বিপরীত বাহু লম্ব ডিভাইড বাই ভূমি। এই যে দেখো এটা হলো লম্ব, y এর চেঞ্জ মানে লম্ব, x এর চেঞ্জ মানে ভূমি। তাহলে কি হয়ে যায়? আলটিমেটলি লম্ব ডিভাইড বাই ভূমি কিন্তু tan থিটা হয়ে যায়। যার কারণে অনেক বই দেখবা এই tan থিটা দিয়ে ঢালের একটা সংজ্ঞা দেওয়া আছে যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন একটা রশ্মি, এই যে রশ্মি, এই যে আমাদের এই লাল যে রশ্মিটা আছে, কোন একটা রশ্মি ঘূর্ণায়মান রশ্মি যে কোণ তৈরি করে, এই যে কোণ তৈরি করছে, কোন কোণ তৈরি করছে? থিটা কোণ তৈরি করছে। তার ট্যানজেন্টকে, এই যে ট্যান থিটা, ট্যানজেন্টকে কি বলা হয়? ঢাল বলা হয়। তার মানে ট্যানজেন্ট থেকে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি থেকে এই জিনিসটা আসে, সেখান থেকে কিন্তু ঢালটা চলে আসে। যার ফলে আমি ঢালটাকে এইভাবে সংজ্ঞায়িত করতে পারবো। তো মোট কথা তোমরা যেটা মনে রাখবা, এই কথাটা মনে রাখবা ভাইয়ার, আর কিছু মনে না রাখলেও x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার একেই বলা হয় ঢাল। আমরা তো এখন ঢাল বুঝে গেছি, এখন আমরা আসি আমাদের সরণ বনাম সময়। এই লেখচিত্র বলতে কি বোঝায়? সরণ বনাম সময় সবসময় খেয়াল রাখবা, প্রথমে যেই চলকটা বসবে সেটা হবে আমার y, আর পরে যেটা বসবে সেটা বসবে x। তার মানে কোনো একটা যে গ্রাফ আঁকি আমি সরণ বনাম সময়, এটা দিয়ে বোঝাচ্ছে আমি y অক্ষ বরাবর সরণ বসাবো আর x অক্ষ বরাবর সময় বসাবো। তাহলে এরকম একটা গ্রাফ আঁকি আমরা, আমাদের y অক্ষ বরাবর যেটা হবে, x অক্ষ বরাবর হবে সময়, y অক্ষ বরাবর হবে সরণ। তাহলে এইখানে যদি আমি একটা গ্রাফ আঁকি যার কিনা ঢাল বের করি, এটা দিয়ে কি বোঝাবে? আনুভূমিক পরিবর্তন মানে x এর পরিবর্তন। x এর জায়গায় এখানে কে আছে? t আছে। তাহলে এটা আসলে t এর পরিবর্তন। আর উলম্ব যে পরিবর্তন সেটা আসলে কার পরিবর্তন? সেটা অ্যাকচুয়ালি দেখো y এর জায়গায় s আছে, মানে সরণের পরিবর্তন। তাহলে এর ঢাল যদি বের করি কি হলো দেখো, x এর জায়গায় আছে আমার t, y এর জায়গায় আছে আমার s। তাহলে এতক্ষণ যে জায়গায় পড়তেছিলাম x এর সাপেক্ষে y এর পরিবর্তন, x কে রিপ্লেস করে এখানে বসে গেল কে? টাইম। আর y কে রিপ্লেস করে এখানে বসে গেল সরণ। তাহলে একটু খেয়াল করে দেখো, t এর সাপেক্ষে, x এর জায়গায় t এর সাপেক্ষে s এর পরিবর্তনের হার মানে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার, তাকে আমরা কি বলি? তাকেই কিন্তু আমরা বেগ বলি। যার ফলে আমরা যখন একটা সরণ বনাম সময় লেখচিত্র নিব, এই লেখচিত্রের ঢাল বের করা বলতে বোঝায় সময়ের সাপেক্ষে, একক সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন কতটুকু, বা
সময় সাপেক্ষে স্মরণের পরিবর্তনের হার, যেটাই কিনা আমার বেগের মান নির্দেশ করে। আমরা জানি v ইকুয়াল টু ডেল্টা এস ডিভাইড বাই ডেল্টা টি। এই ডেল্টা এস বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি y এর পরিবর্তন, y2 মাইনাস y1, y2 মাইনাস y1, আর ডেল্টা টি বলতে বোঝাচ্ছে x এর পরিবর্তন, x2 মাইনাস x1, x2 মাইনাস x1। একটু খেয়াল করে দেখো, এইটাই কিন্তু আমাদের ঢাল, যার ফলে আমরা যখন একটা সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল বের করব, অ্যাকচুয়ালি আমার বেগ বের করা হয়ে যায়। এই জন্যই বলা হয় সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল বা নতি বেগের মান নির্দেশ করে। সিমিলারলি আমরা যদি একটা গ্রাফ আঁকি, যেটা কিনা আমার এই অক্ষ বরাবর বেগ বোঝাবে আর এই অক্ষ বরাবর টাইম বোঝাবে, এইরকম গ্রাফে যখন আমি একটা ঢাল নিব, তখন আমার বোঝাচ্ছে কি, ওয়াই এর চেঞ্জ বলতে বোঝাচ্ছে ডেল্টা ভি এর চেঞ্জ, আর এক্স এর চেঞ্জ বলতে বোঝাচ্ছে ডেল্টা টি এর চেঞ্জ। তার মানে সেম একই কথা, এক্স এর সাপেক্ষে ওয়াই এর চেঞ্জ, অন্য কথায় টি এর সাপেক্ষে ভি এর চেঞ্জ। তাহলে টি এর সাপেক্ষে ভি এর চেঞ্জের যে হার কিংবা টি এর সাপেক্ষে ভি এর পরিবর্তনের যে হার, একেই কিন্তু আমরা বলি ত্বরণ। কারণ আমরা জানি a ইকুয়াল টু ডেল্টা ভি ডিভাইড বাই ডেল্টা টি। সেখান থেকে কিন্তু আমরা খুব সহজেই ঢাল দিয়ে ত্বরণ বের করে ফেলতে পারি। আশা করি এখন তোমরা এই বিষয়টা ক্লিয়ার, কেনই বা আমরা সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল থেকে বেগের মান পাই আর বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল থেকে ত্বরণের মান পাই। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। এইরকম মজার মজার সব বেসিক জিনিস জানতে অবশ্যই তোমরা এনরোল করে ফেলো আমাদের 5-in-1 কোর্সে, যেখানে কিনা তোমরা স্বল্প টাকার বিনিময়ে পুরো 5টা সাবজেক্টের প্রিপারেশন একবার নিতে পারো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।